চারুর ঘরের দিকে এগিয়ে গেলাম আমি। ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে মেয়েটা। আমি দরজায় টোকা দিতে লাগলাম, ও খুলছে না। আমি অনেকক্ষণ জোর করার পর খুলল ও। আমি ওর ঘরে ঢুকলাম, কাঠের দরজাটা ভিড়িয়ে দিয়ে বিছানার উপর গিয়ে বসলাম। পাশে বসে আছে চারু। চারুর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলাম আমি। ও আমাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। আমি কিছু বললাম না, ও নিজেই বলল, কাকি আমারে একদম দেখতে পারে না ভাবি। হ্যাঁ চায় হ্যার পোলার লগে আমারে বিয়া দিতে, কিন্তু আমি এই বিয়াতে রাজি না। রাজীব ভাইরে আমার ভালো লাগে না, উনি মানুষটা সুবিধার না। আমার অনেক ইচ্ছা পড়ার, কিন্তু কাকি চায় রাজীব ভাইয়ের সাথে আমার বিয়ে করাই দিতে। এতে কইরা উনি আমার নামের সম্পত্তির লোভে এমন করতেছে তা আমি জানি। এর জন্য দাদিও আমারে আগলাইয়া রাখে কাকির থেকে। কিন্তু কাকি তো কাকি, ওনার লোভ কোনোদিন শেষ হইব না। কথাগুলো বলে চোখ মুছে এক কর্নারে গিয়ে বসলো চারু। আমি চারুকে অভয় দিয়ে বললাম, কিছু হবে না তোমার, তুমি পড়বে, আমরা আছি না, কিছু হবে না তোমার। চারু আমার দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে খানিকটা ভীত সুরে বলল, কিন্তু তোমরা তো কালই চলে যাবে। বললেই হলো, যেতে তো হবেই, কিন্তু তুমি অত ভেবো না, কিছু হবে না তোমার। তোমার ভাইয়া আর ভাবি আছে না? চারু আমাকে জড়িয়ে ধরল, বলল, হুম। ঈদের নামাজ শেষে হালকা খাওয়া দাওয়া করে ঘরে এসে বসলেন শরৎ ভাই। আমি ওনার দিকে এগিয়ে গেলাম, আবদারের কণ্ঠে বললাম, আমার সালামি কই শরৎ ভাই? শরৎ ভাই বিছানার ওপর দুহাত ঠেকিয়ে পুরো শরীরের ভর দিয়ে রেখেছেন তাতে। উনি ভ্রু উঁচিয়ে বললেন, কিসের সালামি? আমি ওড়না পেঁচাতে পেঁচাতে বললাম, কিসের আবার ঈদের সালামি? শরৎ ভাই ভ্রুকুটি করে প্রশ্ন করলেন, তুই আমারে সালাম করছস? আমি মাথা দুলালাম দুদিকে, যার মানে না। তাহলে তুই কোন সাহসে সালামি চাস? কাম না করে পারিশ্রমিক, তাই না? আমি শরৎ ভাইয়ের কাছে গেলাম, ওনার পা দুটি বিছানার নিচে হেলিয়ে রেখেছেন। পা ছুঁয়ে সালাম করতে নিলেই উনি তাড়াহুড়ো করে পা সরিয়ে নিয়ে বলে উঠলেন, ওই কি করতেছিলি তুই? আমি অবুঝের মতো বললাম, কেন শরৎ ভাই, সালাম করছিলাম। তুই জানোস না আল্লাহর সামনে ছাড়া কারোর সামনে মাথা নত করতে হয় না? পা ছোঁয়া তো দূরের কথা। আমি বিরক্তি নিয়ে বললাম, তাহলে কিভাবে করব? মুখে কি ঠাড়া পড়ছে তোর? মুখ দিয়ে সালাম দে। আমি মুখ ভেঙচি দিয়ে দু হাত ভাঁজ করে বললাম, আসসালামু আলাইকুম। শরৎ ভাই আমাকে ধমক দিয়ে বললেন, ওই এমনি কেউ সালাম দেয়? সুন্দর করে সালাম দে। দিলাম তো সালাম, আবার কিভাবে সালাম দিব? বেশি বেশি করলে সালামই দিব না আমি। তো সালাম না দিলেও তো আমারই লাভ, কতগুলো টাকা বেঁচে যাবে। যা, ভাগ ভাগ, তোর কপালে আর সালামই নেই। আমি অধৈর্য হয়ে দ্রুত সুরে শরৎ ভাইকে বলতে লাগলাম, কিভাবে সালাম করব একটু বলে দিলেই তো হয়। শরৎ ভাই চোখ পাকিয়ে তাকালেন আমার দিকে, বললেন, এত বড় মেয়ে হয়ে নিজের বরের কাছে এসেছিস সালামি নিতে? সে যাই হোক, ফুপি আর ফুপাতো বেঁচে গেছে তোরে আমার কাছে বিয়ে দিয়ে। এখন সব ঝামেলা আমার। ঈদের দিন এসব কি ছাইপাশ পরে আছিস? প্রথমে সুন্দর জামা কাপড় পরে একটু সাজুগুজু করে আসবি, ঘরের দরজার সামনে এসে দাঁড়াবি মাথায় ঘোমটা দিয়ে। পরে মুখে হালকা লজ্জা লজ্জা ভাব নিয়ে বলবি, ঈদ মোবারক জামাইজান, আমার ঈদের বৈশিষ্ট্য আমাকে বুঝিয়ে দেন। এর এক চুলো নড়লে তোর সালামি নাই। আমার রাগ লাগলো, তবুও সালামের জন্য তো কিছু করতেই হয়, আর একটু সাজলে ক্ষতিই বাকি। এইসব ভেবে শরৎ ভাইয়ের কথা মতো সেজেগুজে ওনার সামনে গেলাম আমি। উনি আমাকে থেকে হু হু করে হেসে উঠলেন, বললেন, শ্রীজারে, তোর মতিগতি তো ভালো না, তুই কি আমাকে পটাতে চাচ্ছিস? আপনাকে পটিয়ে আমার কী লাভ? আমাকে পটাইয়া আমার টাকা সব নেওয়ার ধান্দা তোর। আমি কি বুঝি না? তোরে বললাম আর তুই সাহায্যা চলে আসলি, বিষয়টা কেমন না? আমি শরৎ ভাইয়ের দিকে বিরক্তি নিয়ে তাকালাম, রেগে মেগে বলে উঠলাম, থাকেন আপনি আপনার টাকা নিয়ে, আমি গেলাম। শরৎ ভাই অলস ভঙ্গিতে হাই তুলি, পকেট থেকে মানিব্যাগ বের করে তার থেকে 500 টাকার দুটো নতুন নোট আমার দিকে এগিয়ে দিয়ে বলে উঠলেন, নে ধর। আমি ওনার দিকে চোখ ছোট ছোট করে তাকালাম, বললাম, আমাকে সাধছেন? তোর এছাড়া তো আশেপাশে কাউরে দেখি না আমি। আমাকে কি ফকিনি মনে হয় আপনার? হ্যাঁ, কবে আবার বড়লোকের দুলালি ছিলি রে? ধর, নালে ভাগ। শরৎ ভাইয়ের দিকে এক পলক তাকিয়ে ওনার হাত থেকে টাকাটা কেড়ে নিলাম আমি। উনি বললেন, বড় অকৃতজ্ঞ তুই, ধন্যবাদ বা জাজাকাল্লা কিছু তো বল। আমি মুখ ভেঙচি দিয়ে বললাম, জাজাকাল্লা, বারাকাল্লাফি। শোন, কাল বাড়িতে চলে যাব, ব্যাগ ঠ্যাগ সব গুছিয়ে নিস রাতে। বাড়ি যাবার কথা শুনতেই আমার চারুর কথা মনে পড়ল। আমরা যদি চলে যাই কি হবে মেয়েটার? চারুর দাদিরও বয়স কম হয়নি, কখন কি হয়ে যায় বলা তো যায় না। আর চারুর কাকি তো চারুকে দেখে শুনে রাখছেন শুধু জায়গা সম্পত্তির লোভে। চারুর বিষয়টা শরৎ ভাইকে বলা দরকার। এসব ভেবে চিনতে শরৎ ভাইকে সবটা খুলে বললাম আমি। শরৎ ভাই সবটা শুনে বললেন, দেখি কি করা যায়। এমন একটা জলজান্ত মেয়েকে তো আর নরকে ফেলে রেখে যেতে পারি না। শরৎ ভাইয়ের কথা শেষ হতে না হতেই ডাক পড়ল চারুর কাকির। উনি ঘরে এসে বললেন,
কই গো নতুন বউ, তোমার বরেরে নিয়ে আসো, খাবার দাবার সব তৈরি করছি। খাবার ঘরে গেলাম আমরা। একটা বড় টেবিলের চারপাশে কাঠের চেয়ার 5 থেকে 6টার মতো হবে। টেবিলের ওপর নানান পদের খাবার, যেমনটা ঈদে হয়ে থাকে আর কি। আমি আর শরৎ ভাই বসলাম পাশাপাশি চেয়ারে। শরৎ ভাইয়ের পাশের চেয়ারে বসেছেন রাজীব, বয়সে আমার থেকে বড় হবেন কিন্তু শরৎ ভাইয়ের থেকে ছোট। রাজীব ভাইয়ের পাশে বসেছেন তার বাবা, মানে চারুর চাচা বা কাকা। শরৎ ভাইয়ের চাচি নানান খাবার বেড়ে বেড়ে দিচ্ছেন সবাইকে। সবাই খাচ্ছে, হালকা গরম পড়েছে, পাশে টেবিল ফ্যান চলছে, সাথে সিলিং ফ্যান তো আছেই। পিনপত নীরবতা পুরো ঘর জুড়ে। নীরবতা ভেঙে চারুর চাচা শরৎ ভাইকে বললেন, তা বাজান, পড়াশোনার কি খবর? শরৎ ভাই খাবার মাখাতে মাখাতে বললেন, এই তো চাচা চলছে ভালোই, চাকরির মাঝে পড়াশোনা চলছে মোটামুটি। লটা কমপ্লিট করতে পারলে চাকরিটা ছেড়ে দিয়ে প্রফেশন হিসেবে ব্যারিস্টারিটাকেই বেছে নেব ইনশাল্লাহ। চারুর কাকি বললেন, তার নতুন মেহমানের মুখ কবে দেখছি আমরা? আমি খানিকটা লজ্জা পেলাম এবার। মাথা নিচু করে খাচ্ছি আমি, কারো কথার মাঝে কোনো প্রকার কথা বলছি না। শরৎ ভাই বললেন, মেহমান আসতে দেরি আছে চাচি, আগে শ্রীজার পড়াশোনা শেষ হোক, যদি কোনো কিছু করবার ইচ্ছা থাকে সে তা করুক, ওর স্বপ্ন পূরণে আমি বাধা দেব না ওকে। চারুর কাকি মুখটাকে কালো করে ফেললেন, মিনমিনে সুরে বললেন, মাইয়া মানুষের আবার কিসের এত পড়ালেখা? ঘর সংসার গোছাইব, পোলাপান পালবো, পইরা লাভই বাকি, শেষে তো এডিই করা লাগবো। শরৎ ভাই হাসলেন, বললেন, কেন কাকি? যখন শহরে যান ব্যক্তিগত সমস্যার জন্য মেয়ে ডাক্তারই খোঁজেন কেন? ছেলে ডাক্তার খুঁজতে পারেন না? শুনলাম আপনার ছোট মেয়েকেও পড়াচ্ছেন মেয়ে শিক্ষিকা দিয়েই। মেয়ে শিক্ষিকাই কেন? ছেলের শিক্ষকও তো রাখতে পারতেন। কামের লাগা তো মাইয়া ডাক্তার টিচার লাগবই। সেটাই কাকি, ওরা যদি পড়াশোনা না করে আর আপনাদের কথা শুনে থেমে যায় তাহলে আপনাদের মেয়েদেরই তো ক্ষতি বেশি। মেয়ে হয়ে আরেক মেয়ে সর্বনাশ করছেন না চাচি, নিজেরটাও করছেন। সর্বনাশের কি হলো? ভালো লাগেই তো কইলাম। চারু চাচিকে থামিয়ে চারু চাচা বললেন, আহ বাবা বাদ দাও তো, মহিলা মানুষ একটু বেশিই বোঝে। না চাচা, মহিলা মানুষ বেশি বোঝে না, উনি ভুল বুঝেছেন সেটাই বললাম। বাবা, তোমার কথাই সই। শুনো এবার, আমি ভাবতাছি চারুর লগে রাজীবের বিয়ার কথাটা পাকাপাকি কইরা ফেলামু। চারুর তো আর কম বড় হয় নাই, আর রাজীবও বড় হইতাছে। চারুর চাচার কথা শোনা মাত্রই চারুর দাদি রেগে উঠলেন, রাগী গলায় বললেন, তোরে আমি মানা করছি না রফিক এই কথা মুখে না আনতে, তুই আবার কইতেছস? চারুরে আমি পড়ামু। লিমুর কি হয়েছিল তুই ভুলে গেছস? লিমুর মতো চারুর অবস্থা আমি হইতে দেব না। চারুর দাদির কথা শুনে চারুর চাচা বিরক্তিতে মুখ ঢেকে নিলেন, বললেন, রাখো, তোমার সবাই কি লিমুর শ্বশুর শাশুড়ির মতো নাকি? আমার আর রাজীবের মারে তুমি চেনো না? চিনি দেখেই তো মানা করতেছি আমি। আমি কি বুঝি না তোরা ঠিক কী চাস? কেন তোরা রাজীবের লগে চারুর বিয়া দিতে চাস আমি বুঝি না। চারু চাচা বললেন, চারু আর রাজীবের বিয়া হইব, আমি দেখবো তুমি কেমনে আটকাও। কিছুটা ক্রোধ নিয়ে চারু দাদিকে উদ্দেশ্য করে কথাগুলো বললেন চারুর চাচা। পরিস্থিতি অস্বাভাবিক দেখে শরৎ ভাই বললেন, আরে চাচা রাগ করছেন কেন? মেয়ের মত ছাড়া তো আর বিয়ে হবে না। আর চারু বেশ ছোট, বড় হোক আরও, তখন ওর মতামত নিয়ে যা করার তা করবেন না হয়। চারু চাচা নিজেকে যথাসম্ভব শান্ত করতে চাইলেন। উনি আর কথা বাড়ালেন না, চুপচাপ খাওয়া দাওয়া সেরে পাশের ঘরে চলে গেলেন। খাওয়ার মাঝে আমি খেয়াল করলাম চারুর চাচাতো ভাই মানে রাজীব, উনি বারবার আমার দিকে আরও চোখে তাকাচ্ছে। ওনার দৃষ্টি সুবিধার ঠেকল না আমার। আমি কোনো মতে খেয়ে ঘরের দিকে চলে গেলাম। গ্রীষ্মের প্রখরতা হু হু করে বাড়ছে, গরমের উত্তাপ দ্বিগুণ। টিনের ছাদ হওয়ায় গরম যেন মাথার ওপর পড়ছে। গ্রামে এসে একটা জিনিস খেয়াল করলাম, নিয়ম মাফিক এখানে লোডশেডিং হয়, একবার দুপুরে তো আরেকবার রাতে। রাতের বেলায় কারেন্ট চলে যাবার মতো বিরক্তিকর কিছু আর হয় না বোধ হয়। রাতের অন্ধকার জানালার ফাঁক দিয়ে প্রবেশ করছে চাঁদের আলো, সে আলোতেই আলোকিত পুরো ঘর। ভাবলাম ঘরে একা একা বসে না থেকে বাহিরে যাই। বাইরে বাকিদের কথাবার্তা শোনা যাচ্ছে, গরমে সিদ্ধ হবার চেয়ে বাইরে গিয়ে আড্ডা দেওয়া ঢের ভালো। এসব ভেবে ঘরে থেকে বাইরে যাবার প্রস্তুতি নিলাম আমি। হঠাৎ আমি ঘরের মাঝে কারো উপস্থিতি অনুভব করলাম। পায়ের শব্দ শোনা যাচ্ছে স্পষ্ট। অন্ধকারের মাঝে আমি পেছন ফিরে তাকালাম। একটা পুরুষ মানুষের অবয়ব স্পষ্ট, কিন্তু লোকটা শরৎ ভাই না তা আমি নিশ্চিত। বাড়িতে অন্য কোনো পুরুষ থাকার কথা না এই মুহূর্তে। আমি হালকা ভয় নিয়ে বলে উঠলাম, কে আপনি? ওপাশ থেকে কোনো শব্দ এলো না। আমি পিছন ফিরে তাকালাম। একটা লম্বা করে লোকের অবয়ব দেখতে পেলাম আমি, তবে অন্ধকারে তা আবছা, লোকটার মুখ দেখা যাচ্ছে না। লোকটা এগিয়ে এলো আমার দিকে ধীর পায়ে। আমি পিছিয়ে যেতে লাগলাম। আচমকা সে আমার হাত ধরল। আমি হাত ছাড়িয়ে নিতে চাইলাম কিন্তু পারলাম না। লোকটা আমাকে বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করছে, বিষয়টা বুঝতে পেয়ে ভয় পেয়ে গেলাম আমি। সারা দুনিয়া যেন অন্ধকার হয়ে উঠতে লাগলো আমার কাছে। আমি চিৎকার দেওয়ার চেষ্টা করতে নিলে লোকটা তার এক হাত দিয়ে আমার মুখ চেপে ধরলেন।
লোকটা আমার মুখ চেপে ধরার জন্য আমার হাত ছেড়ে দিতেই আমি টেবিলের উপর থাকা স্টিলের ওয়াটার বোতলটা দিয়ে লোকটার মাথায় সজোরে আঘাত করলাম। সাথে সাথে একটা বিকট শব্দ ভেসে এলো আমার কানে, লোকটার আর্তনাদ। আমি স্পষ্ট শুনতে পেলাম লোকটার গলার সুর, ইনি তো রাজীব ভাইয়া। কারেন্ট চলে এলো, ঘরের মধ্যে প্রবেশ করলেন শরৎ ভাই। আমি শরৎ ভাইকে দেখতে পেয়ে যেন ভরসা খুঁজে পেলাম। হামলে পড়লাম তার বুকের ওপর, হু হু করে কেঁদে উঠলাম আমি। ওনাকে আচমকা এভাবে জড়িয়ে ধরে কাঁদাতে কিছুটা বিস্মিত হলেন উনি। উনি কিছু বলার আগে আমি আঙ্গুল দিয়ে খাটের দিকে ইশারা করে কিছু একটা দেখানোর চেষ্টা করলাম ওনাকে। উনি বিছানার উপর আহত অবস্থায় রাজীব ভাইকে দেখতে পেলেন। মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়ছে ওনার। আমার এভাবে কান্না করা ঘরের এমন বিধ্বস্ত অবস্থা, রাজীব ভাইয়ের অবস্থা, আমার হাতে থাকা ওয়াটার বোতলটা দেখে পুরো ঘটনাটা বুঝতে তেমন একটা বেগ পেতে হলো না শরৎ ভাইয়ের। মুহূর্তে যেন ওনার চোখে মুখে বিশাল ক্রোধের জোয়ার দেখতে পেলাম আমি। উনি আমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ছুটে গেলেন রাজীব ভাইয়ের কাছে। ওনার কলার ধরে বিছানার কাছ থেকে উঠিয়ে নিয়ে ওনাকে এলো পাথারি মারতে লাগলেন। কি থেকে কি হয়ে গেল রাজীব ভাই কিছুই বুঝতে পারলেন না। উনি শরৎ ভাইকে কিছু বলবেন তার আগে শরৎ ভাই বললেন, তোর সাহস কী করে হলো ওর দিকে চোখ তুলে তাকাবার? কি করে হলো? কি করছো শরৎ? ছাড়ো আমাকে। তোকে তো আমি ছাড়বো, তবে ছাড়ার মতো করে। শরৎ ভাই আবারও লাগামহীনভাবে মারতে লাগলেন রাজীব ভাইকে। রাজীব ভাই চিৎকার করতে লাগলেন। এক পর্যায়ে শুরু হলো দুজনের তুমুল মারামারি। ধস্তাধস্তির আওয়াজ শুনে নিচে থেকে বাকিরা দৌড়ে এলো। চারু চাচা আর চাচি মিলে থামালেন শরৎ ভাইকে। চারু আমার পাশে দাঁড়িয়ে আছে, আমার এক হাত ধরে। শরৎ ভাই রাগান্বিত চোখে তাকালেন রাজীবের দিকে, বললেন, এরপর ওর দিকে চোখ তুলে তাকালে তোর লাশ ফেলতেও দুবার ভাববো না আমি, মাইন্ডেড। চারুর চাচা শরৎ ভাইকে উদ্দেশ্য করে কিছুটা গম্ভীর সুরে বলে উঠলেন, কি হয়েছে শরৎ বাবা, তুমি রাজীবের সাথে এমন করলা কেন? শরৎ ভাই ক্রোধে ভরা চাহনি নিয়ে বলে উঠলেন, কি হয়েছে বলছেন? ঘরে মেহমান এনে মেহমানের মান সম্মান ধুলে মিশে তো দুবার ভাবেন না আপনারা। ঘরে একা একটা মেয়েকে পেয়ে আপনার সুচরিত্রবান ছেলে কী করতে গিয়েছিল জানেন? আপনি কি আদৌ আপনার ছেলের চরিত্র সম্বন্ধে কিছু জানেন? সে যে একটা লম্পট চরিত্রহীন লোক। এই চরিত্রবান ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছেন চারুর? ওর লাইফটা হেল করে দিতে চাইছেন আপনি? চারুর চাচা কিছু বললেন না। উনি ওনার ছেলেকে ভালো মতো চেনেন। গ্রামের লোকেদের হাজার অভিযোগ রাজীবকে নিয়ে। রাজীব ওর এমন বাজে চরিত্রের জন্য গ্রামের লোকদের হাতে উত্তম মধ্যমও খেয়েছিল, কিন্তু স্বভাব তো স্বভাবই, হাজার মার খেয়েও সে তা ছাড়েনি। চারুর চাচা মূলত এই কারণে চারুর সাথে রাজীবের বিয়ে দিতে চাইছেন। কোনো ভালো ঘরের মেয়ে ওকে বিয়ে তো দূরের কথা, ওর দিকে ফিরেও তাকাবে না, তা চারুর চাচা ভালো করে জানা। তাই চারুর সাথেই রাজীবের বিয়ে দিতে চাচ্ছেন তিনি। মা মরা মেয়ে, দেখতে শুনতে ভালো, যাবার জায়গাও নেই, বয়সও কম। তাছাড়া ওর নামে যা সম্পত্তি আছে বিয়ের পর সব তো ওনাদেরই হবে। এদিকে আরেক লাভ, রাজীবের যে চারুকে ভালো লাগে তা চারুর চাচার ভালো করেই জানা। কিন্তু বাধা হলো তার মা, মানে চারুর দাদি। বয়স হয়েছে খুব, গত হবেন কবে কে জানে। উনি এই বিয়েতে রাজি নন। আর চারু সে তো নাই। চারুর দাদি রাজি না হওয়ার আরেকটা কারণ হলো চারুর চাচার একমাত্র বোন লিমু। তাকে চারুর মতো বয়সে বিয়ে দেওয়া হয় তাদের পাশের গ্রামের মোড়লের ছেলের সাথে। কিন্তু ভাগ্য এত ভালো, পরিবার ছেলে সুন্দর, টাকা পয়সা খুব, তবুও সুখ হলো না লিমুর কপালে। শ্বশুরবাড়ির মানুষের নির্যাতন আর স্বামীর করা মানসিক অত্যাচারে লিমুর জীবন হয়ে উঠল অতিষ্ঠ। এক পর্যায়ে এসব সহ্য করতে না পেরে বাধ্য হয়ে লিমু বেছে নিয়েছিল আত্মহত্যার পথ। চারুর দাদি অনেক আদরের মেয়ে ছিল লিমু। নিজের মেয়ের এমন করুণ পরিণতি আজও মানতে পারে না চারুর দাদি। চারুর মাঝে লিমুর আভাস পান তিনি, তাই তো এত ভালোবাসেন তাকে। শরৎ ভাই আমার হাত টেনে ধরলেন, বললেন, দ্রুত তোর কাপড় চোপড় গোছা আর চারুকে তৈরি হতে বল। ওকে এই নরকে রেখে যাব না আমি। ভোরের পাখিরা কিচিরমিচির করে ডাকছে, অন্ধকার ভেদ করে দেখা দিচ্ছে আলো। সূর্যের কিরণ চোখে পড়তে ঘুম ভাঙল আমার। হাই তুলে পাশ ফিরে দেখলাম আমি। চারু বাসার জানালায় হেলান দিয়ে ঘুমিয়ে আছে। জানালার পর্দা ভেদ করে আবছা আবছা আলো আসছে। পেছন ফিরে দেখলাম আমি, আমাদের পেছনের সিটটাতেই বসছেন শরৎ ভাই। তিনি জেগে আছেন, ফোনে কথা বলছেন কারোর সাথে। ফোন কেটে উনি আমার দিকে তাকালেন, বললেন, কি রে, এভাবে তাকিয়ে আছিস কেন? আমি মাথা নাড়িয়ে ইশারা করে বললাম, কিছু না। উনি বললেন, শোন, মা ফোন দিয়েছিল, বলল তোর ব্যাগে কিসে যেন ট্যাবলেট আছে, মনে করে খেয়ে নিতে। আর কিছু বলেনি? না, তোকে আর কিছু বলেনি। বুঝতে পারলাম মামনি বমির ট্যাবলেটের কথা বলেছেন। বাসে উঠলেই আমার এই একটা সমস্যা, বমি হবেই। বিষয়টা নিয়ে চরম বিরক্ত আমি। কথাটা মনে পড়তে বিরক্তিতে নাক মুখ কুঁচকে এলো আমার। পাশে থাকা হাত ব্যাগ থেকে পানির বোতল আর পিল বের করে পিলগুলো খেয়ে নিলাম আমি। চারু ঘুমোচ্ছে, আমি ওকে আর ডাকলাম না। গাজীপুর চৌরাস্তা থেকে বাস যাচ্ছে ঢাকায়। রাতের বাসে উঠেছি আমরা, বেশি দূর বাকি নেই। অনেকক্ষণ ঘুমিয়েছি, আর ঘুমাবো না, কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। এইভাবে ফোনটা হাতে নিলাম।
সময় ব্যয় করার জন্য ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকতেই দেখলাম দির অসংখ্য SMS আর কল। পেছনে শরৎ ভাই আছে, তাই ফোন দেওয়া যাবে না। বাড়ি ফিরেই দিকে ফোন করব। মায়ের সাথেও কদিন তেমন কথা হয়নি, মাকেও কল দিতে হবে। এইভাবে হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে ফোন টিপতে লাগলাম। বাড়ি পৌঁছাবার পর মামুনির সে কী কাণ্ড! মনে হচ্ছিল বহু যুগ পরে আমাকে দেখছে। চারুকে দেখে তো মহা খুশি সে। মামনিকে শরৎ ভাই কিছু বলেনি তো ভালোই বুঝতে পেরেছিলাম, তাই আমি সব খুলে বলেছিলাম মামনিকে। সব শুনে মামনি হালকা হেসে বলেছিল, ভালোই তো হলো, কত শখ ছিল আমার একটা মেয়ের, তা এখন পূরণ হয়ে গেল। চারু বোধহয় মামনির কাছ থেকে এমনটা আশা করেনি। চারু কিছু বলল না, মামনিকে জড়িয়ে ধরে কেঁদে দিল। সময় নিয়ম অনুযায়ী কেটে গেল বেশ কিছুদিন। দুপুর খাবার খাচ্ছিলাম আমরা সবাই, তখন মামু শরৎ ভাইকে উদ্দেশ্য করে বললেন, শুনলাম অফিস থেকে ট্রান্সফার হচ্ছে সাভারের দিকে। শরৎ ভাইয়ের ছোটোখাটো উত্তর, বাবা, মেসে থাকার কোনো প্রয়োজন দেখছি না আমি। সেখানে কি খাবে না খাবে, ঠিকমতো চলতে ফিরতে পারবে কি না তাও কোনো ঠিক ঠিকানা নেই। সৃজারও ছুটি শেষ হয়ে আসছে, ওর আর হোস্টেলে থাকা অহেতুক কোনো দরকার নেই। বরং তুমি এক কাজ করো, ভালো দেখে একটা ফ্ল্যাট ভাড়া করে নাও, দুজনে একসাথে ওখানে থাকবে। তোমাদের সম্পর্কের উন্নতিও হবে, বন্ডিংটাও বেশ জোরালো হবে, কি বলো? বাবা, আমি দেখছি। শরৎ ভাইয়ের তেমন কোনো ভাবান্তর নেই। আমি খানিকটা দ্বিমত পোষণ করলাম, বললাম, কিন্তু মামু, হোস্টেল থেকে ফিরে আসাতে অনেক ঝামেলা, এত বইপত্র, জিনিসপত্রের গোছগাছ, আবার এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া। মামু গম্ভীর সুরে বললেন, তুই যেমন ঝামেলার কথা বলছিস, জিনিসটা তেমন ঝামেলারও নয়। আর তো কদিন প্রিপারেশন নিয়ে নে সব। আর শরৎ, ফ্ল্যাট আমি কয়েকটা দেখে রেখেছি, তোদের ঠিকানা দিয়ে দিব, গিয়ে চেক করে নিস। আর জিনিসপত্র কেনাকাটায় বাজেট নিয়ে কোনো চিন্তা করবি না, তোরা শুধু ফ্ল্যাটে উঠবি, বাকি সব আমি দেখব। আমি আবারও বললাম, কিন্তু মামু, তোমাদেরকে দেখিয়ে রাখবে শরৎ ভাই যদি চলে যায়, তাহলে তোমরা তো একা হয়ে যাবে। মামু আমার দিকে তাকিয়ে নরম সুরে বললেন, চারু আছে তো। ফের শরৎ ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, ভালো কয়েকটা কলেজে ভর্তির জন্য আবেদন করিস তো, চারুর কলেজেও ভর্তি হতে হবে। এভাবে বসে থাকলে তো আর চলবে না। শরৎ ভাই কিছু বললেন না, মাথা নাড়লেন শুধু। খাওয়া দাওয়া শেষে আমি ঘরে ফিরে এলাম। যদিও শরৎ ভাই আগে এসেছেন, কিন্তু ওনাকে আমি ঘরে দেখলাম না। ঘরে ভালো লাগছে না, তাই একটু ছাদে যাব ভাবছি। ভাবতে দেরি, কিন্তু ছাদে যেতে দেরি নেই। ছাদের কাছে গিয়ে দেখলাম ছাদের দরজার তালা খোলা, হয়তোবা ভেতরে কেউ আছে। আমি অত শত না ভেবে ছাদে ঢুকে পড়লাম। হাঁটাহাঁটি করার মাঝে দেখতে পেলাম শরৎ ভাইকে। উনি ছাদের এক কিনারায় দাঁড়িয়ে আছেন আপন মনে। আমি ওনাকে আর বিরক্ত করলাম না, চুপচাপ ওনার বিপরীতে গিয়ে দাঁড়িয়ে রইলাম। শরৎ ভাই আমার উপস্থিতি টের পানি এমনটা নয়, চারিপাশে নিস্তব্ধতা বিরাজ করছে। কিছুক্ষণ পর উনি নিস্তব্ধতা ভেঙে বলে উঠলেন, তখন অমন করে বাবাকে বারবার না করছিলি কেন? আমি বিষয়টা বুঝে উঠতে না পেরে ওনাকে বলে উঠলাম, কোন ব্যাপারে না করছিলাম শরৎ ভাই? ফ্ল্যাটের ব্যাপারটাতে তোর কি কোনো আপত্তি আছে? আমি হালকা হেসে মাথা নাড়িয়ে শরৎ ভাইকে বললাম, আরে না, আপত্তি থাকবে কেন? শুধু শুধু আপনাকে বিরক্ত করে কী লাভ? তাছাড়া আমাদের সম্পর্কটাও তো দুদিনের শরৎ ভাই। কদিনের সম্পর্কটাকে এভাবে সমাজের চাপের কারণে বাস্তবিক রূপ দেওয়াটা ভুল ছাড়া কিছুই নয়। আর সম্পর্কটা তো স্থায়ীও নয়। একতরফা ইচ্ছা বা ভালোবাসাতে কোনো সম্পর্কই টিকে না শরৎ ভাই। শরৎ ভাই কিছুটা অপরাধ বোধ করলেন বোধ হয়, বললেন, একতরফা কোনো কিছুই কারো জীবনে সুখ এনে দিতে পারে না সৃজা। তোর আশা আকাঙ্ক্ষা হয়তোবা কখনই পূর্ণতা পাবে না। আমি মলিন করে হাসলাম, নিচু সুরে খানিকটা অভিমান নিয়ে বললাম, তাই তো এইভাবে নিজেকে গুটিয়ে নিতে চাইছি শরৎ ভাই। শরৎ ভাই একটা দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, এই টপিক বাদ দে। শোন, ফ্ল্যাটে চলে গেলে সুবিধা তো আমাদের দুজনেরই। তোর আর হোস্টেলে থাকতে হবে না। আর সারাদিন শেষে বাড়িতে এসে রান্নাবান্না ঘরদোর গোছানোর কাজ করা আমার জন্য অনেকটা কঠিন হয়ে পড়বে। তোরও সপ্তাহে কদিন মাত্র ক্লাস হয়, তাই বাবার আইডিয়া এটাই বেস্ট। তুই তৈরি হয়ে থাকিস, কদিন পরেই আমরা সাভার ফিরছি। সবার আগে ফ্ল্যাট চেক করে দেন তোর ভার্সিটিতে যাব আমরা, সেখান থেকে আবার নতুন ফ্ল্যাটে। জিনিসপত্র নাকি বাবাই সব পৌঁছে দিবে আমরা যাবার আগে। আমি কিছু বললাম না, শুধু হ্যাঁ বলে মাথা নাড়ালাম। এরপর নিচে নেমে চলে এলাম ঘরে। শরৎ ভাইয়ের বেলকনিতে কিছু গাছ আছে, যেমন ক্যাকটাস, অপরাজিতা, সকাল সন্ধ্যা এরকম অনেক গাছই আছে। আমি বেলকনিতে গিয়ে দেখলাম সেখানকার গাছগুলোতে পানি দিচ্ছে চারু। মাথার চুলগুলো ছেড়ে দেয়া, পরনে সাদা রঙের নতুন টপস আর কালো প্লাজো, মাথা নীল রঙের ছোট্ট অপরাজিতা ফুল গুজে দিয়েছে সে। দেখতে অপূর্ব লাগছে। আমি ওর কাছে গেলাম, বললাম, কি করছেন আমার ননদিনী? চারু মুচকি হেসে আমার দিকে ফিরল, বলল, গাছে পানি দিচ্ছিলাম ভাবি। এখানে থাকো কেমন করে? যাওয়ার কোনো জায়গা নেই, হাঁটার কোনো জায়গা নেই, মনে হয় কেউ খাঁচার মধ্যে বন্দি করে রাখছে। ভালোই লাগে না আমার। আমি হাসলাম।
বাতাসে উড়ন্ত চুলগুলো ওর কানের একপাশে গুজে দিয়ে বললাম, আর কয়েকটা দিন অপেক্ষা করেন, কলেজে ভর্তি হলে নতুন ফ্রেন্ড পাবেন, নানান জায়গায় ঘুরতে যাবেন, আবহাওয়া আর পরিবেশের সাথে খাপ খাওয়াতে বেশি একটা সময় লাগবে না। আর বন্ধু পাতানোর সময় সবসময় সচেতন থাকবে। নানান ধরনের মানুষ দেখবে তুমি, মুহূর্তেই তারা নিজেদের রূপ বদলে ফেলবে। নামে বন্ধু থাকবে 1000, তবে আসল বন্ধু পাবে একজন। চারু মাথা নাড়ল, বলল, আচ্ছা ভাবি, তুমি কি চলে যাবে? যেতে তো হবেই, না গেলেই নয়। ভার্সিটি খুলে ফেলে তো আর এখানে বসে থাকা যাবে না। মুখটা গোমরা করে ফেলল চারু, মন খারাপ করে বলল, তুমি চলে গেলে আমি কার সাথে থাকবো? একা একা ভালো লাগে না আমার। আরে এত প্যারা নাও কেন? আমরা যাওয়ার আগে তুমি নিজেই কলেজে গিয়ে বন্ধুবান্ধব পাতিয়ে আমাদের ভুলে যাবে। আমার দিকে তাকিয়ে চারু বলল, তাও আমার কেমন ভয় করছে গো ভাবি। প্রথম কলেজ, তার উপর শহরে। আমি তো কিছু চিনিও না, কিভাবে কি করব। আমি চারুকে আশ্বাস দিতে ওর কাঁধে হালকা করে চাপড় মেরে বললাম, আরে পাগলি, কি বলে? প্রথম প্রথম তোমার শরৎ ভাই দিয়ে নিয়ে আসবে কদিন, এরপর তো তুমি নিজেই চিনে বুঝে নিবা সব। আচ্ছা ভাবি, একটা প্রশ্ন করি, একটা না 1000 টাকারও কোনো সমস্যা নেই। সেদিন চাচি আর চাচা বলছিল তোমার আর শরৎ ভাইয়ের বিয়েটা নাকি শরৎ ভাইয়ের অমতে হয়েছিল, আর তোমার বড় বোন নাকি বিয়ের দিন পালিয়ে গিয়েছিল। শরৎ ভাই নাকি তোমাকে শুধু দায়িত্বের কারণেই মেনে নিচ্ছে। আদৌ কি শরৎ ভাই তোমায় ভালোবাসে না? চারুর কথা শুনে থমকে গেলাম আমি। তাহলে কি শরৎ ভাইয়ের ব্যক্তিগত কথাগুলো আর ব্যক্তিগত নেই? সবাই সবটা জেনে যাচ্ছে, আর জানবেই না বা কেন? সত্য তো আর কখনো চাপা থাকে না। চারুর কথাগুলো শোনার পর আমি ওকে ঠিক কী উত্তর দেব বুঝে উঠতে পারলাম না। আমি কথা কাটাতে ওকে তাড়া দিয়ে বলে উঠলাম, চারু, তোমায় বোধহয় মামনি ডাকছে। আমার কথা শোনা মাত্রই ও দ্রুত পায়ে হেঁটে হেঁটে মামনির ঘরের দিকে চলে গেল। চারু যাওয়া মাত্রই আমার বাদ নামানো চোখের জলেরা গাল বেয়ে বেয়ে পড়তে লাগলো। হুট করে মনে হতে লাগলো শরৎ ভাই আর আমার বিয়েটা না হলে হয়তো বা আমার এত সব সহ্য করতে হতো না। নাইবা শরৎ ভাই নিজেই এত কষ্ট পেত। কি লাভ হলো শরৎ ভাইকে এভাবে পেয়ে, যে পাওয়াতে কোনো প্রাপ্তি নেই, নেই কোনো সুখ, আর না আছে আনন্দ। ফোনের শব্দে আমার ধ্যান ভাঙল। আমি ফোনটা হাতে নিয়ে কলটা রিসিভ করলাম। বরাবরের মতোই দির ফোন। ফোন রিসিভ করতে ওপাশ থেকে শুনতে পেলাম দির আনন্দে ঘেরা কণ্ঠস্বর। দি আমাকে প্রশ্ন করলো, কি রে, বরকে পেয়ে তো আমাকে ভুলে বসেছিস? অন্যদিকে তো মনে পড়ে না আর, তাই না? দির অভিযোগ মাখা প্রশ্নের উত্তরে আমি বলে উঠলাম, আমি তো তাকে ভাগ্যের জোরে পেয়েছি দি। সে তো এখনও তোকে হৃদয় থেকে যায়। যদি সম্পর্কটাতে তুই অনিশ্চিতই ছিলি, তবে তাকে কেন এমন মায়া জড়ালি দি? যে মায়ের বেড়াজাল ছিঁড়ে সে এখনও বের হতে পারছে না। তুই তো সবার ভালোর জন্য এমনটা করছিলি দি। আমি কেন ভালো নেই দি? শরৎ ভাইও যে ভালো নেই। আমার ভালো না থাকা আমায় যতটা পড়ায় তার চেয়ে বেশি পড়ায় শরৎ ভাইয়ের ভালো না থাকা। এই ধরনের পড়তে পড়তে আমি শেষ হয়ে যাচ্ছি দি। আমি আর নিতে পারছি না। কেন আমার সাথে এমনটা হলো বল? আমি তো সবটা মেনে নিয়েছিলাম, তবে কেনই বা এমনটা হলো আমার সাথে? আমি তো হুট করেই এমন পরিবর্তন চাইনি। ছোট বোনের এমন আর্তনাদ শুনে যেন কষ্টে বুকটা ফেটে যাচ্ছে অনুর। ছোটবেলা থেকে সে সৃজাকে খুব বেশি ভালোবাসে, কিন্তু তার করা এমন ভুল যে তার প্রিয় বোনটাকে এভাবে পোড়াবে তা ভাবার বাইরে ছিল অনুর। অনু সৃজাকে ভরসা দিয়ে বলে উঠল, এভাবে বলতে হয় না সৃজা, ধৈর্য ধর, একদিন ঠিকই ফল পাবি। হুট করে তো সব ঠিক হয়ে যাবে না বল, ধীরে ধীরে ঠিক হবে। আর তার জন্য তো তোকে সবার আগে শক্ত হতে হবে। তুই শক্ত না হলে সম্পর্কটা জোড়া লাগবে কি করে? তোরা দুজনে ভেঙে পড়লে সম্পর্কটাকে শেষ পর্যন্ত দেখবে কে? তোদের সম্পর্কের একটা নাম তৈরি হয়েছে, একটা পরিচয় সৃষ্টি হয়েছে, ধীরে ধীরে তা ভালোবাসায় রূপান্তরিত হতে সময় লাগবে সৃজা, সবুর কর। পৃথিবীতে কেউ হুটহাট করে সফল হতে পারেনি সৃজা। আর প্রসঙ্গ যখন ভালোবাসার, পড়তে তোকে অবশ্যই হবে। 1000 বার পড়তে হবে, বারবার ভেতর থেকে আঘাত পেতে হবে। আশেপাশের বাধা বিপত্তিগুলোকে পার করে তুই ভালোবাসার সংজ্ঞা বুঝতে পারবি। তোর অনুভূতিগুলো আর ভালোবাসা এতটাও ঠুনকো নয় যে এত দ্রুতই হেরে যাবে। আমার সৃজা স্ট্রং গার্ল না? সৃজাকে তো পারতেই হবে। সৃজা কি পারবে না? দের কথা শুনে মনে হালকা শান্তি আর শান্তি এলেও আমি নিজের উপর ভরসা করতে পারছি না। আমি আদৌ জানি না আমি পারবো কি না। আমি দ্বিধাদ্বন্দ্ব নিয়ে বলে উঠলাম, আমি বোধহয় পারবো। আমার সৃজা পারবে। আমাকে না শব্দটি উচ্চারণ করতে না দিয়েই আমাকে আশ্বাস দিয়ে বলে উঠল দিয়ে আবার বলল, সবসময় এমন কাঁদিস কেন সৃজা? শরৎ কিন্তু হুটহাট কান্না একদমই পছন্দ করে না। ও সবসময় চঞ্চলতা, হাসি খুশি, আনন্দ এইসবকে পছন্দ করে। আর তুই কি করিস? ও যেটা একদমই পছন্দ করে না, তুই ওর সামনে সেটাই করিস। এ ভুল আর করা যাবে না সৃজা। আজ থেকে আমাদের আগে সৃজা ব্যাক আসবে। কোনো কাঁদুনি সৃজা যে আমাদের মাঝে ছিল তা আমরা কাউকে বুঝতেই দেব না। কাঁদুনি সৃজার অস্তিত্বই বিলীন করে দিবে আমাদের আগের সৃজা, তাই নয় কি?
আমি দির কথা শুনে কান্নার মাঝে হুট করে হেসে দিলাম। মুখ মুছতে মুছতে বললাম, বোনকে তো ঈদের দিন ফোন টোনও দিলি না, নতুন বর পেয়ে ভুলে গিয়েছিস বুঝি? আমি হালকা হেসে চোখ মুছে ভেঙচি কেটে বললাম, কচু বোঝো তুমি? কার সাথে প্রেম করলা 3 বছর? একটা নিরামিষ বিয়ের পর দুটো সুখ দুঃখের আলাপও করলো না। দেবদাস মার্কা জামাই জুটলো আমার কপালে। আমার কথা শুনে দি হু হু করে হেসে উঠে বলল, তার জন্য তো আগে ভাগে তোর মিয়াদ ভাইয়ের কাছে এসে পড়েছি। বড় বাচ্চা বাঁচলাম রে বাবা। আমি বললাম, আর আমার শরৎ ভাইয়ের মতো একটা নিরামিষ লোকের সাথে বিয়ে দিয়ে জীবনটা দফা রফা করে দিলে। বলি, এমন হলে তো আর কোনোদিন মা ডাক শোনা হবে না। কি কপাল আমার! আমাকে তো নিরামিষ মনে হয়? সিরিয়াসলি সৃজা? আচমকা শরৎ ভাইয়ের কণ্ঠস্বর শুনে ভয় কেঁপে উঠলাম আমি। এই রে, কেলো করেছে, এবার কি হবে? শুনে ফেলো না তো? ধুর, না শুনলে কি আর আমাকে প্রশ্ন করছে? আমি বুদ্ধি করে ফোনটা দ্রুত কেটে দিলাম আর লক করে ফেললাম। শরৎ ভাই আমার দিকে এগিয়ে আসতে আসতে বলেন, সত্যি তোর আমাকে নিরামিষ মনে হয়? আমি হালকা হাসার চেষ্টা করলাম। মাথা নেড়ে হাসতে হাসতে অবুঝের মতো বললাম, কই আপনি নিরামিষ শরৎ ভাই? আমি তো বলছিলাম আপনার মতো মহান আর আমিষ লোক এ ধরনীতে আর একটিও খুঁজে পাওয়া যাবে না, একেবারেই দুষ্কর। হ্যাঁ 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 করে হেসে দিলাম। আমি তো নিরামিষ বলিনি শরৎ ভাই, একদম বলিনি। আর আমি কি নিরামিষ আর আমিষের পার্থক্য বুঝি না নাকি? আমি কি বোকা নাকি? আমার কথা শুনে শরৎ ভাই বিজ্ঞদের মতো করে থুতনিতে 2 হাত রেখে মাথা নেড়ে বললেন, ও আচ্ছা, তাহলে আমি বোধহয় ভুল শুনেছি। তুই তো বোকা না, অনেক চালাক, অনেক কিছু বুঝিস, তাই না? আমি পেছাতে পেছাতে হালকা হেসে ঘাড় নেড়ে বললাম, হ্যাঁ, আমি আমি অনেক কিছুই জানি শরৎ ভাই। তাহলে আমিষ নিরামিষের পার্থক্যটা কি আমাকে একটু বুঝিয়ে বলতো? আসলে আমি এইসব বিষয়ে অনেক অজ্ঞ, তাই তোকে জিজ্ঞেস করলাম। আসলে শরৎ ভাই, আমিষ হচ্ছে মাছ মাংস এসব আর কি, আর নিরামিষ হচ্ছে শাকসবজি এসব। আর আপনি আপনি একটা রসকসীল মানুষ, একদম দেবদাস টাইপের। আর আপনার মাঝে রোমিও ভাব একদমই নেই। শরৎ ভাই হালকা রাগলো বোধ হয়, বলল, কি বললি তুই? কে বলেছে তোকে এসব? আমি চোখ মুখ খিচে বলে উঠলাম, কে আর বলবে শরৎ ভাই? লোকে বলে, যারা যারা আপনার এসব রসকসীলতা সম্পর্কে জানে তারা বলে। আমি কিন্তু সত্যিই বলেছি শরৎ ভাই, এবার আমাকে কিছু বলতে পারবেন না আপনি। শরৎ ভাই আমার দিকে একবার ভালো করে দেখলেন, এরপর কিছু একটা মনে করে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। আমি বরাবরের মতোই এবারও হতাশ হয়ে ওনা চলে যাওয়া দেখতে লাগলাম। একে দিয়ে এই জীবনে কিছুই হবে না বোধ হয়, এই ভেবে আফসোস করতে লাগলাম। তোর হলো? হাতে কালো রঙের ঘড়ি পরতে পরতে আমাকে শুধালেন শরৎ ভাই। আমি হিজাবের পিনগুলো ঠিক আছে কিনা তা আয়নাতে ভালো মতো দেখে নিয়ে কাঁধে ব্যাগ রেখে বললাম, চলুন শরৎ ভাই। শরৎ ভাই আর কথা বাড়ালেন না, জুতো জোড়া পরে নিয়ে সোজা লিফটের দিকে এগিয়ে গেলেন তিনি। আমিও গেলাম তার পিছু পিছু। সিএনজির একপাশে হেলান দিয়ে জানালার দিকে মাথা ঠেকিয়ে বসে আছি আমি। বাইরের বাতাসগুলো সিএনজি ভেতরে ঢুকছে আর শাঁ আওয়াজ হচ্ছে। অন্য পাশে বসে আছেন শরৎ ভাই। উনি কিছুক্ষণ পর পর ফোন দেখছেন, আবার কিছুক্ষণ পর পর আমার মতো বাইরের পরিবেশ দেখছেন। আমরা এখন মূলত সাভার যাচ্ছি নতুন বাড়িতে ওঠার জন্য, তবে তার আগে আমরা জাবিতে যাব। সেটা অবশ্যই আমারই মর্জি। ছাত্রী হল থেকে চলে যাবার আগে সবার সাথে একটু দেখা করে যেতে চাই আমি। আমার ভাবনার সুতো কেটে শরৎ ভাই আমাকে বলে ওঠেন, কী রে, সিএনজির মধ্যে কি সংসার পাতবি নাকি? নাম দ্রুত এসে পড়েছি। শরৎ ভাইয়ের কথা শুনে বুঝতে পারলাম আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি। শরৎ ভাই সিএনজি থেকে নেমে যাওয়ার সাথে সাথেই আমিও নেমে গেলাম। এরপর একটা রিক্সা নিয়ে চলে এলাম ছাত্রী হলের দিকে। কিছুটা পথ হেঁটে ছাত্রী হলে প্রবেশ করলাম আমি। শরৎ ভাই ভার্সিটি সংক্রান্ত বিষয়ে কথা বলতে গিয়েছেন। আমি ফিরতেই আঁচল, হৃদা, নূপুর চমকে গেল। আঁচল দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, দোস্ত, কইছিলি তুই? বরের পায়ে আমাদের ভুইলা গেছিলি। তোরা নিমক হারাম রে বহুত। সবসময় দেখি এটা আমি। জামাই আর বয়ফ্রেন্ডে পাইলে আর বন্ধুবান্ধবের কথা মনে থাকে না তোকে। আমরাই খালি ভুলতে পারি না। আমারে খানিকটা অভিমানের সুরে কথাগুলো বলল আঁচল। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, কাউকে ভুলি নাই আমি। তোদের ভোলা যায়? আর কিচ্ছু বদলায় নাই, কখনো বদলাবেও না, বুঝলি? বদলায় নাই বলতেছস কোন মুখে? ঠিকই তো চলে যাইতেছ ছলছাইরা। কয়দিন আগে বিয়া হয়েছে দেখিয়া জামাইরে পাইয়া ভুলছো আমাগরে তুমি। ঈদে একটা ফোন পর্যন্ত দিলা না, আবার বলতেছো কিছু বদলায় নেই। নূপুর আমার দিকে তেড়ে এসে কথাগুলো বলল। আমি বেশ লক্ষ্য করেছি কথাগুলো বলার সময় ওর গলা ধরে আসছিল। আমি ওর দিকে তাকিয়ে বলে উঠলাম, বেশি বোঝোস তোরা সব সময়। কে বলছে আমি তোগরে ভুলে গেছি? ভুলে গেলে কি তোগুলগে দেখা করতে আসতাম? তুই যে ভার্সিটির সমস্যার জন্য আসছস আমি জানি না? ছাত্রী হল ছাড়তে হলে অনুমতি লাগে, তা কিন্তু আমরাও জানি সৃজা।
রিদান উপরের কথা তাল মিলিয়ে বলে উঠল, ঠিক বলছোস, ওই বদলাইয়া গেছে, পুরোপুরি বদলাইয়া গেছে। আমি অধৈর্য হয়ে বলে উঠলাম, তোরা এমন করতেছিস যেন আমি তোগরে ছাইরা পড়াশোনা বাদ দিয়া জামাই নিয়ে চলে যেতেছি, যেন ইউনিভার্সিটি থেকে পালিয়ে যাচ্ছি আমি। আঁচল কাঁদো কাঁদো গলায় বলল, আমাদের হিংসে হচ্ছে খুব সৃজা, তোর শরৎ ভাই একটু একটু করে আমাদের কাছ থেকে তোকে কেড়ে নিয়ে যাচ্ছে, তুই একদিন আমাদের ঠিক ভুলে যাবি। হৃদয় টুপ করে কেঁদে দিয়ে বলে উঠল, শয়তান মাইয়া আমাগরে ভুলে যেতেছো তুমি, যাও জামাই নিয়ে থাকো, আমাগরে তো আর লাগবো না। নূপুর আমাকে হালকা হুমকি দিয়ে বলে উঠল, আবার যদি তোর শরৎ ভাই তোর স্যাকা দেয় না, তখন আমাদের কাছে এসে ভ্যা করে কাঁদবে না একদম, এমন শিসকাদুনি মেয়ে আমাদের বান্ধবী না। আমি ওদের কাণ্ড দেখে হালকা হেসে ধরা গলায় বললাম, এমন ছিচকাদুনিদের মতো কাঁদছে কারা আমি? তিনজন একসাথে কেঁদে উঠল। এরপর নূপুর আর হৃদা আমাকে জড়িয়ে ধরে বলল, যেতে দিব না তোকে, কোনো শরৎ এসে নিয়ে যেতে পারবে না, দেখি কি করে আমার বান্ধবীকে নিয়ে যায় আমার কাছ থেকে। ও আচ্ছা, তা হৃদার স্বামী ভাইয়ের কী খবর? আমার কথা শুনে খুক খুক করে কেসে উঠল হৃদা। আমাকে ছেড়ে টেবিলের কাছে গিয়ে গ্লাসে করে পানি খেয়ে নিল ঢকঢক করে। আমি ওর দিকে তাকিয়ে হালকা ঠাট্টা করে বললাম, বাহ, স্বামী ভাইয়ের কথা শুনি এই হাল, আর বিয়ের পর কি হবে? আর ফার্স্ট নাইটের দিন তুরিরা? আমাকে বাকিটা বলতে না দিয়ে আমার মুখ চেপে ধরল হৃদা। দাঁত দিয়ে জিভ কামড়ে বলে উঠল, এ মা, ছিচিমে এসব কী বলে? বিয়ের পর থেকে তুই অনেক নোংরা হয়ে গেছিস রেজা, কথাবার্তা ভদ্রতার কোনো বালাই নেই, শ্রাদ্ধ করে দিলি মান সম্মানের। শ্রীদার কথা শুনে নূপুর আর আঁচল হু হু করে শব্দ করে হেসে উঠল। হৃদা হাত ছেড়ে দিয়ে ফুসফুস করে বলে উঠল, তোরা সবগুলো অশ্লীল, মহা অশ্লীল, তোদের সাথে থাকলে আমি অশ্লীল হয়ে যাব, কি জঘন্য তোরা, ছি। আঁচল বলল, আচ্ছা আচ্ছা, স্বামী ভাই অশ্লীল হলে তো আর অশ্লীল না, আমরা হলেই ছি ছি, দেখব বিয়ের পর সব দেখব। হৃদা কান চেপে ধরে বলল, উফ, থামবি তোরা? হৃদা পারছে না হল থেকে দৌড়ে চলে যেতে। ওর অবস্থা দেখে হাসতে লাগলাম আমরা। এমন ছোট ছোট দুষ্টু মিষ্টি কথাবার্তার মাঝ দিয়ে শেষ হলো আমাদের আলাপন। নতুন ফ্ল্যাটে এলাম আমি আর শরৎ ভাই। 3 রুমের একটা ফ্ল্যাট, মাঝখানে একটা ড্রয়িং রুম, পাশেই রান্নাঘর। ড্রয়িং রুমে বেতের সোফা আর কাচের টি টেবিল সহ নানান ওয়ালমেট, প্লাস্টিকের কৃত্রিম ফুল গাছ দিয়ে সাজানো, সাথে রয়েছে নানান শোপিস, কিছু পাতাবাহার আর ক্যাকটাস গাছও রয়েছে। পাশের বেডরুমগুলো খুব সাধারণভাবেই গোছানো, প্রতিটি ঘরে কাঠের বক্স খাট, পাশে ছোট্ট টেবিল, সাথে কাবার্ড আর ড্রেসিং টেবিল, মাঝারি সাইজের ঘড়ি। তবে ড্রয়িং রুমের ঘড়িটা বেশ বড় দেয়াল ঘড়ি। প্রতিটি ঘরের জানালার পাশেই এক কালারের সাদা পর্দা দিয়ে গোছানো। কিছু পাতাবাহার গাছ ঘরগুলোর সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। আমি একটা বেলকুনির সাথের ঘরে গিয়ে বেড়ির উপর ধপ করে বসে পড়লাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্রায় 2টো বাজে, অথচ আমি আর শরৎ ভাই দুজনের একজনও কিছু খাইনি। কিছু একটা রাঁধতে হবে এই ভেবে আমি রান্নাঘরের দিকে পা বাড়ালাম, দেখি কি করা যায়। রান্নাঘরের দিকে গিয়ে আনাজপাতি খুঁজতে লাগলাম, পেছন থেকে কেউ বলে উঠল,